সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। স্বাগত মঞ্জু আপনাকে। ধন্যবাদ আপনাকে। শিরোনাম দেখছি, আজকেও কাগজ কম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কেন এই জয় পরাজয়, আর দৃষ্টি আজ জাহাঙ্গীরনগরে। মানবজমিন ডাকসু নির্বাচন কী বার্তা দিল, চাপা আতঙ্ক অন্তর্বর্তী সরকার গঠনের প্রতি নেপাল। আমার দেশ রাজনীতিতে ডাকসু ঝড়, ৩৩ বছর পর আজ ডাকসুতে ভোট যুদ্ধ। কালের কণ্ঠ, নানা সমীকরণে ছাত্র শিবিরের জয়, মব ও গুজব রোধে চূড়ান্ত সতর্কবার্তা সেনাবাহিনীর। দেশ রূপান্তর এমন কেন ডাকসুর ফল, সবুজ ডাকসুতে ভোটের উত্তাপ। খবরের কাগজ, পরিবর্তনের ধারায় ডাকসু উত্তেজনা উৎসবে আজ ডাকসু নির্বাচন। করতোয়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বাজিমাত, ৩৩ বছর পর আজ ডাকসু নির্বাচন। ডাকসু আর ডাকসু নিয়েই আজকে সবকটা শিরোনাম, আর একটা শিরোনাম আছে শুধু নেপাল। তো যেটা শুরুতে দেখি, ডাকসু নির্বাচন তো হয়ে গেল, নানা সমীকরণ চলছে, নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। আপনার দৃষ্টিতে আপনি কীভাবে দেখেন এই যে ভূমিধস বিজয় হলো শিবিরের, এটার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন, কিভাবে, কি কারণে, কি কারণগুলো রয়েছে এর মধ্যে? ধন্যবাদ আপনাকে। আমাদের স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে এই আমাদের মুজাহিদুল ইসলাম সেলিম স্বাধীনতার পরে প্রথম বিপি হয়েছেন, তারপরে মান্না ভাই হয়েছেন, আক্তার ভাই হয়েছেন, আমানুল্লাহ আমান ভাই হয়েছেন, এবং সর্বশেষ ৬ বছর আগে নূর হয়েছেন। ওই সময়ের যে প্রেক্ষাপটটা ছিল, এখন এসে সেই প্রেক্ষাপটটা কিন্তু একদম বদলে গেছে। গত ৫৪ বছরের এর মধ্যে ৪৮ বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক জামাত কিন্তু প্রকাশ্য কোনো এরকম প্যানেল দিয়ে নির্বাচন করতে পারে নাই। এই প্রথম জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই প্রথম তারা ডাকসুতে একটা স্বতন্ত্র এবং নিজেদের একটা প্যানেল দিয়েছে। এই প্যানেলটা অত্যন্ত সংঘবদ্ধ ছিল, অত্যন্ত সুশৃঙ্খল ছিল, এবং এটা ভাবার কোনো কারণ নাই যে নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকেই তারা কাজ শুরু করেছে। তাদের প্রচেষ্টা দীর্ঘ, অনেক দূর থেকে তারা খেলে অভ্যস্ত এবং অনেক দূর থেকে তারা দেখে। ৪৭-৪৮-এ ডাকসুর জিএস ছিল গোলাম আজম সাহেব, তখন ভিপি ছিল অরবিন্দ বোস। তারপরে ৭৯ বছর পরে এসে তারা একদম পুরোটাই দখল করে নিল। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে কিন্তু তাদের টার্গেট কিন্তু ছিল যে ওখানে আমাদের যেতে হবে। এই ১ বছর সময়ের মধ্যে তারা পুরোটাই কিন্তু ডাকসুর নিয়ন্ত্রণ নেওয়া বা ডাকসুর ভোটে তারা বিজয়ী হওয়ার জন্য কাজ করেছে। আপনি খবর নিলে দেখবেন যে এই যে ৩৯,৮৭৪ জন ভোটার, তাদের প্রত্যেকের ডাটাবেস তাদের আছে। এটা ১ বছর আগে তৈরি করছিল। ১ বছর আগে তৈরি। হলে কারা থাকে, হলের বাইরে কারা থাকে, বাইরের বাসার ঠিকানা কি, বাসায় কে কে আছে, একদম ডিটেল তথ্য তাদের কাছে আছে। শিক্ষকদের মধ্যে কারা তাদের পক্ষের, কারা তাদের পক্ষের না, কর্মচারীদের মধ্যে, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কারা তাদের পক্ষের, কারা তাদের পক্ষের না। এমনকি এই যে ভোটের পরে এখন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে তাদের পক্ষের বা তাদের মতের বা তাদের চিন্তার শিক্ষকরা কে কোন দায়িত্ব পালন করবে, এটাও তাদের আগের পূর্ব প্রস্তুতি আছে। হ্যাঁ, যে কারণে সাদ্দা দলের কাউকেই তো নেওয়া হয়নি। শুধু তাই না, এই যে তাদের একটা হলো পূর্ব প্রস্তুতি, আরেকটা বড় প্রস্তুতি হলো তারা ডিজিটালি এত বেশি ইকুইপড, তাদের সামনে অন্য কোনো দল বা অন্য কোনো রাজনৈতিক আদর্শের শক্তি তাদের সামনে ডিজিটালি একদম শিশু। তাদের নামে বেনামে এত বেশি আইডি আছে, চিন্তা করা যায় না। এই যে তাদের টোটাল যে প্রস্তুতিটা, টোটাল প্রস্তুতির ফসল কিন্তু তারা ঘরে তুলেছে। আর যাদেরকে প্রার্থী করেছে এরা সবাই কিন্তু গত ১৫ বছরে আওয়ামী লীগ আমলের যারা
শাসনের সময়ে তাদের এই যে ছাত্র শিবিরের যারা আছে তারা সবাই কিন্তু সংগঠনের মধ্যে থেকে ছাত্রলীগের ভিতরে থেকে কিন্তু তারা তাদের সাংগঠনিক কার্যক্রম করেছে, যেটা আমরা এনসিপি গঠনের পরে দেখতে পেলাম যে ছাত্রলীগের নেতাদের রুমে এনসিপির নেতারা বড় হয়েছে। আমরা এরকম আমরা দেখতে পেলাম। ঠিক একইভাবে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যারা প্রার্থী হয়েছে, বিজয়ী হয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু এই ক্যাম্পাসে ছিল। এমন কেউ নাই যে এই সময়ের মধ্যে ছাত্রদল যেরকম ক্যাম্পাস আউট হয়ে গিয়েছিল, তাদের কিন্তু ক্যাম্পাস আউট হইতে হয়নি। যারা নির্বাচিত হয়েছে তারা কেউ একজনও কিন্তু ছাত্রলীগ দ্বারা আক্রান্ত হয়নি। এটা আমি এই জন্য বললাম যে তারা অত্যন্ত কৌশলে ক্যাম্পাসে রাজনীতি করেছে এবং দীর্ঘদিন পরিকল্পিত রাজনীতি করেছে। পরিকল্পিত সুশৃঙ্খল রাজনীতির ফসল তারা ঘরে তুলেছে। এটা একটা পরিকল্পিত জয় বলছে। এটা আমি বলবো এটা পরিকল্পিত জয়, কারণ তাদের লক্ষ্য স্থির ছিল। আর তার পাশাপাশি ছাত্রদলের যেটা হয়েছে, ছাত্রদল তৃপ্তির ঢেকুর তুলেছে যে তাদের মিছিলটা অনেক বড় হচ্ছে, কিন্তু তাদের মিছিলে অন্য কেউ আছে কিনা, তাদের মিছিলটাকে বড় করার জন্য অন্যরা অংশগ্রহণ করছে কিনা, তাদেরকে এই যে মিছিল বড় হচ্ছে, তাদের অনেক নেতা কর্মী আছে, এইরকম একটা মানে জাস্ট খালি তাদের একটা সান্ত্বনায়, তাদেরকে তৃপ্তিত রেখে অথবা তাদেরকে কনফিডেন্ট রেখে অন্যরা এই শিবিরের ছেলেরা, শিবিরের প্রার্থীরা কাজ করেছে। ছাত্রদল মনে করছে তো আমরা তো এমনি জিতবো, ইকুয়েশনটা অনেক। এক হলো তাদের সংগঠন বড়, দ্বিতীয়ত হলো শিবিরকে কেন ভোট দিবে, এরকম একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যেটা ছিল যে এখন যেই জেনজি যেটা আমরা বলি, এই জেনারেশনের যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র অথবা এখন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা তো সবাই জেনজি জেনারেশন। এই জেনারেশনের যে ভাবনাটা, এই জেনারেশন কি চায়, এই ভাবনাটা কিন্তু শিবির বুঝতে পেরেছে, যেটা ছাত্রদল বুঝতে পারেনি। ছাত্রদলের আরেকটা ব্যর্থতা হলো, আরেকটা বড় রকম আমি বলবো নিজেদের মধ্যে যে ফাটল, সেটা হলো নির্বাচনের আগে হলগুলার কমিটি গঠন করা। এইটা নিয়ে তাদের মধ্যে নিজেদের দূরত্ব তৈরি হয়েছে, নিজেদের নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। এটা ভুল সিদ্ধান্ত ছিল, ভুল সিদ্ধান্ত ছিল তাদের। এই কাজটা না করলে হয়তো তারা ঐক্যবদ্ধ থাকতো। আপনি দেখেন ভোটের ডিফারেন্স অর্ধেকেরও বেশি, তাহলে তাদের কর্মীদের ভোট কোথায়? ছাত্র শিবিরের যারা কর্মী, যারা ভোটার, তাদেরকে যদি আপনি বন্দুকের সামনে দাঁড় করাই দেন, তারপরে তারা তাদের আদর্শের জায়গা থেকে একচুল নড়বে না। তারা যেখানে ভোট দেওয়ার, যেই জায়গায় ভোট দেওয়ার, তারা কিন্তু সেই জায়গায় ভোট দেবে। ছাত্র শিবির তারা নিজেরা জানে ক্যাম্পাসে তাদের কতগুলা ভোট আছে, এবং এই ভোট যদি ওই ভোটার মরে না যায় অথবা বড় ধরনের দুর্ঘটনায় না পড়ে, সেই ভোটার যদি ক্যাম্পাসে অন্তত আসতে পারে, সে ব্যালট পেপারে ভোট দিবেই এবং তাদের দলকেই দিবে, তাদের সংগঠনকে দিবে, তাদের নেতাকেই দিবে। তারা জানে তাদের। ছাত্রলীগ কাকে ভোট দিল? ছাত্রলীগের ভোট ভাগ হয়ে গেছে। শিবিরের যাদের সাথে ছাত্রলীগের সম্পর্ক ছিল, যাদের সাথে মানে ছিল, তারা তো তাদের সাথে সম্পর্কের কারণে এই ভোট দিবে। আর ছাত্রলীগের সবাই ক্যাম্পাসে এসে ভোট দিয়েছে এটা আমি মনে করি না, কারণ ছাত্রলীগের অনেকে তো এখন ক্যাম্পাসে নাই। আর জগন্নাথ কেন্দ্রিক যে ভোটটা হয়েছে, জগন্নাথ কেন্দ্রিক এই ভোটটা, এটাও কিন্তু একটা পরিকল্পনারই একটা অংশ, যে শিবিরকে তারা ভোট দেয় নাই, ছাত্রদলকে ভোট দিয়েছে। এটা আমি মনে করব যে এরকম একটা কাবার কিনা, যে জগন্নাথ হলের ছাত্র মানে হলো হিন্দু অথবা সংখ্যালঘুরা ছাত্রদলকে ভোট দিয়েছে, সংখ্যালঘু সবাই আওয়ামী লীগ, সে কারণে ছাত্রদলকে ভোট দিয়েছে। এরকম একটা কাবারের আলোচনা কিন্তু এখন চলছে। সব মিলিয়ে ছাত্র শিবিরের যে প্রস্তুতি ছিল, ভোটের প্রস্তুতি, ভোটের হিসাব, যে তাদের কতগুলা ভোট আছে, জিততে হলে তাদেরকে কতগুলা ভোট সংগ্রহ করতে হবে, সেই সংগ্রহের কাজটা তারা শতভাগ করেছে। ক্যাম্পাসের বাইরে যাদের বাসা ছিল, প্রত্যেকের বাসায় তারা রিচ করেছে। এবং শুধু তাই না, যারা প্রার্থী রিচ করেছে তা না,
ওই এলাকায় তাদের মূল সংগঠন অর্থাৎ জামাতে ইসলামীর যেই সংগঠন আছে তাদের যারা মেম্বার স্থানীয় তারাও কিন্তু সেই সমস্ত জায়গায় কাজ করে। তার মানে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী করার জন্য তাদের মূল সংগঠন, সহযোগী সংগঠন এবং ছাত্র সংগঠনের সকল রকম ফোর্স নিয়ে তারা কাজ করেছে। এটা তাদের একটা প্রস্তুতির ফসল। আমি বলবো প্রস্তুতির ফসল না হলে তারা এইভাবে জিততে পারে না। তবে অনেকেই বলে যে এটা প্রত্যাশিত ছিল না। আমি বলবো কেন প্রত্যাশিত ছিল না? অপ্রত্যাশিত আর কি আছে? কারণ একটা সময় পর্যন্ত আমরা মনে করতাম যে এটা প্রত্যাশিত না, কিন্তু সেই সময় তো পরিবর্তন হয়ে গেছে। আমরা কি 24-এর আগে মনে করেছিলাম যে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে যাবে, শেখ হাসিনা পালিয়ে যাবে, কিন্তু সেটা তো পালিয়ে গেছে। আমরা অপ্রত্যাশিত কেন বলবো? কারণ প্রস্তুতি যদি থাকে যে আমি এটা দখল করব বা আমি এই নির্বাচনে বিজয়ী হব, সেই প্রস্তুতি অনুযায়ী যদি কাজ করতে পারি, নানা রকম মেরুকরণ যদি আমি আমার পক্ষে নিতে পারি, আমি যদি ক্লিন ইমেজের ছেলেদেরকে দাঁড় করাতে পারি, আমি যদি মেয়েরা জামাত ইসলামী বা শিবির নির্বাচিত হলে মেয়েরা নিরাপদ থাকবে না, এই জায়গায় যদি আমি গ্যারান্টি দিতে পারি, যদি ভোটারদের কাছে আমি আমার মেসেজটা পৌঁছাতে পারি, সেই জায়গাটা আমি বিজয়ী হব না কোনো, সেটা তারা প্রমাণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক গত একদিন যাবৎ অ্যানালাইসিস করছেন যে ছাত্র দলের যে মেসেজ, সেই মেসেজটা ভোটাররা ঠিকমতো পায় নাই, সময় মতো পায় নাই। কারণ তারা নির্বাচনের প্রস্তুতির সময়টা পেয়েছে অল্প। তফসিল ঘোষণার পরেও কিন্তু তারা নির্বাচনে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে না, কী হবে না হবে, আদৌ কোনো যারা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্যরা কে কী রকম নানা রকম মানে জটিলতায় ছিল। পূর্ণাঙ্গভাবে তারা প্রস্তুতির সময়, আপনি যদি একদম পূর্ণাঙ্গ প্রস্তুতির সময় আপনি ধরেন, আমি মনে করব ছাত্রদল 1 মাসের মধ্যে সময়ের প্রস্তুতি ছিল। তো যাদের 1 মাসের সময়ের প্রস্তুতি, তারা নির্বাচনে জিতবে নাকি 1 বছর আগে থেকে যারা প্রস্তুতি নিয়ে আছে, যারা দীর্ঘদিন এটা এই চেয়ার বিজয় করার জন্য। নির্বাচনে কি কোনো মেকানিজম হয়েছে? নির্বাচনী মেকানিজমের অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন অভিযোগটা ততক্ষণ পর্যন্ত অভিযোগ থাকবে যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ দাঁড় করাতে না পারবে। একটা জিনিস ছাত্রদল যেটা বলার চেষ্টা করেছে যে তাদেরকে ঘিরে রাখা হয়েছে মিডিয়া কর্মী দিয়া বা বিভিন্নভাবে, যে তারা যাতে এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর শিক্ষকদের কোনো শিক্ষকরা মানে কোড অফ কন্ডাক্ট মেনে বিহেভ করে নাই, মনে হয়েছে যে কোনো দলীয় কর্মীর মতো আচরণ করেছে, এরকমও অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। শিক্ষকদের মধ্যে সংগঠন আছে অনেকগুলা, কোনো শিক্ষক সংগঠন মনে করতেছে যে ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতির পরেও নির্বাচন ভালো হয়েছে। আর কেউ মনে করতেছে যে শিক্ষকদের মধ্যে এরকম পক্ষপাতিত্ব হয়েছে। তো আশঙ্কার বিষয় যেটা ছিল যে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে গতকাল রাত 12টার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক চারদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীদের জড়ো হওয়ার একটা আমরা চিত্র দেখেছি। আশঙ্কা করা হচ্ছিল যে ফলাফল যাই হোক, যদি এদিক সেদিক হয়ে যায় তখন বড় ধরনের শহরের মধ্যে সংঘাত তৈরি হয়ে যায় কিনা, সংঘাত ছড়িয়ে যায় কিনা, সেই জায়গাটায় ছাত্রদল এবং বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য অত্যন্ত একটা ইতিবাচক বিষয়। ছাত্রদল নোট অফ ডিসেন্ট টাইপের বক্তব্য দিয়ে নির্বাচনের মেনে নিয়েছে, কারণ মেনে না ছাড়া তার তো কোনো উপায় নাই। কারণ ডিফারেন্সটা এত বেশি, এমন তো না 50 ভোট 100 ভোটের ডিফারেন্সটা এত বেশি যে আপনি এই জায়গায় চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। আর চ্যালেঞ্জ করতে হলে আপনাকে এভিডেন্স নিয়ে চ্যালেঞ্জ করতে হবে। মুদ্রা কথা হলো যে নির্বাচন করেন আর যাই করেন, আপনি আদর্শের লড়াই করতেছেন। আপনি তারা তাদের আদর্শ লড়াই করেছে, আপনি আপনার আদর্শের লড়াই করছেন। আদর্শের লড়াই করতে হলে লং টার্মে আপনাকে পরিকল্পিতভাবে আদর্শের লড়াইটা করতে হবে। পরিকল্পনা যদি আপনার না থাকে তবে এরকম নির্বাচনে হেরে যাবেন, তারপর একটা স্ট্যাটাস দিবেন, সেই স্ট্যাটাসের মধ্যেই থাকবেন, এরকমই হবে। আপনি অন্য প্রসঙ্গে যাই, যেটা হচ্ছে নেপাল। তো নেপালেও কিন্তু নেপাল পরিস্থিতির আপনি জানেন অগ্নিগর্ভ হয়ে আছে, এয়ারপোর্ট এখনও চালু হয় নাই, তারপরে কোনো সরকার নাই, কারা সরকারে আসবে, কী অবস্থায় হবে সেটাও কিন্তু একই অবস্থা হচ্ছে। বাংলাদেশের একটা চিত্র আর কি। তো আপনি কীভাবে দেখছেন?
হ্যাঁ, বাংলাদেশের চিত্র আমরা গণভবনের যে ছবিটা খবরের কাগজে আমরা ছেপেছি 5 তারিখের পরে, 6 তারিখের দিকে, 7 তারিখে, 8 তারিখে, একই চিত্র। তো শুধু ওই ছবিটা দিয়ে খালি ক্যাপশনটা দিয়ে দিতে হবে যে এটা নেপালের ছবি, সবই তো একই চিত্র, একই ঘটনা। ওই জায়গায় আমাদের মধ্যে থেকে ওই জায়গায় ডিফারেন্সটা হলো, আমরা যেমন আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যমুক্ত চাকরির দাবিতে, রাজাকারের নাতি নাতকিরা চাকরি পাবে নাকি, এরকম একটা বক্তব্য কেন্দ্রিক আমাদের আন্দোলনের আগুনটা ছড়িয়ে গিয়েছিল। ওই জায়গায় কিন্তু আগুনটা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের 26টা অ্যাপস বন্ধ করে দেওয়ার কারণে। এটার পিছনে ছিল দারিদ্র্য, বেকারত্ব আর সামাজিক অস্থিরতা, দুর্নীতি সব মিলিয়ে ওইটা আগুনটা ছড়িয়ে গেছে। শুধু তাই না, আপনি ধরেন 1950 সন থেকে যদি আমরা নেপালের হিস্ট্রি দেখি, নেপালে কিন্তু এরকম শান্তিপূর্ণ পরিবেশ কখনোই ছিল না। 17 বছরে 13টা সরকার গঠন হয়েছে এই পিয়ারের কারণে। আমরা আবার এই পিয়ার চাচ্ছি কেন? আমরা এই পিয়ার চাচ্ছি যে মিষ্টি তো শোকেজের মধ্যে আছে, আমরা তো টেস্ট করতে পারতেছি না। এখন এই যে টেস্ট করার সময় আসছে আর কি। আর এই টেস্ট যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের বলবো যে ভুল করে যা চেয়েছি, ভুল করে চেয়েছি, এরকম একটা বিষয় হয়তো থাকবে। এই 13 বছর 13টা সরকার পরিবর্তনের মধ্যে রাজার হাতে রানী, মানে রাজপুত্রের হাতে রাজা এবং রানী খুনের ঘটনাও ঘটেছে। নেপালের অশান্তি পরিবেশটা 50 বছরের ইতিহাস দেখলে, মহেন্দ্র থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এখন যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু বাংলাদেশের জাস্ট রেপ্লিকা বলবো। বাংলাদেশে যা হচ্ছে তার ঠিক একই রকম ঘটনা ঘটতেছে, তবে বাংলাদেশের সাথে ওইটার অনেক কিছু সিমিলারিটির অবস্থায় আছে। বাংলাদেশের সাথে ডিফারেন্সটা শুধু হলো বাংলাদেশের এই বিপ্লব কেউ ছিনিয়ে নিতে পারে এটা কেউ চিন্তা করে নাই, কিন্তু নেপালের বিপ্লব কেউ ছিনিয়ে নিতে পারে এরকম চিন্তা তাদের মধ্যে কাজ করতেছে। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছে কিন্তু হস্তক্ষেপ করে নেই, কিন্তু ওই জায়গায় তারা নিজেরা সব কিছুতে হস্তক্ষেপ করছে। এটা হলো এখনকার পদ্ধতি ডিফারেন্স। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বোধহয় কারফিউ জারি করা আছে। তো এই অবস্থায় আবার গতকাল একটা খবর দেখলাম যে ভারতের একজন এমপি শিবসেনার সঞ্জয় বাবু, তিনি আবার বলেছেন যে নেপালের মতো ঘটনা ইন্ডিয়াতেও ঘটতে পারে, মোদি সরকার যা করছে ইন্ডিয়ার মতো ঘটতে পারে। তা আবার কালকেই আবার দেখলাম যে ফ্রান্সে কিন্তু একই রকম ঘটনা ঘটতেছে, এইরকম মানে ইন্দোনেশিয়ার পরিস্থিতি হয়েছে। তো এখন এই যে মব কালচার, তারপরে অথবা এরকম টোটাল যে আন্দোলন, সব কিছু মিলেই কিন্তু জেনজি জেনারেশন, ওইখানেও কিন্তু এই জেনজি জেনারেশন, কিন্তু এই জেনারেশনে কিন্তু আন্দোলনের, নেপালের এই জেনারেশন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে একই জেনারেশন নেতৃত্ব দিচ্ছে, ফ্রান্সে একই জেনারেশন নেতৃত্ব দিচ্ছে। তার মানে এই যে জেনারেশন, এই জেনারেশন সম্পর্কে বলা হয় এই জেনারেশন ভেঙে ফেলতে পারে, কিন্তু যেই ভাঙাটা টুকরো টুকরো হয়ে গেল এটা তারা জোড়া লাগানোর ধৈর্য তাদের নেই। সুতরাং এই জেনারেশনকে অত্যন্ত সফটলি হ্যান্ডেল করতে হবে। এই জেনারেশনের সাথে রাফ আচরণ করা যাবে না, কারণ এই জেনারেশন রাফ আচরণ নিতে পারে না। আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ হলো আমাদের ধৈর্য যদি না থাকে, আমরা যদি গণতান্ত্রিকভাবে সবাইকে সহনশীল অবস্থায় না আসতে পারি, আমাদের এই অশান্তি অনেক দূর পর্যন্ত যাবে। যেমন এখন পর্যন্ত আমরা যেই জুলাই সনদ নিয়ে আমরা এখন পর্যন্ত চলছি, আগামীকাল জুলাই সনদের রাজনৈতিক দলের সাথে সর্বশেষ বৈঠক, কারণ 11ই আগস্টের যে জুলাই মানে ঐক্যমত্য কমিশনের মেয়াদ ছিল সেটা 11ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মানে কালকে মানে আজকে কিন্তু এটার মেয়াদ শেষ, এই কমিটির মেয়াদ শেষ, এবং আজকে রাজনৈতিক দলের সাথে সর্বশেষ বৈঠক হবে। তারপরে আগামী শনিবার অথবা রবিবার ঐক্যমত্য কমিশন নতুন করে একটা প্রস্তাব রাজনৈতিক দলের কাছে পাঠাবে এবং পাঠিয়ে দিয়ে বলবে যে আমরা আমাদের দায়িত্ব শেষ করেছি, এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা সরকার করবে, আমরা এর মধ্যে আর নাই। এটা বলে ঐক্যমত্য কমিশন
দায়িত্ব শেষ করে দিয়ে এটা কি তাহলে আনফিনিশড রেভলিউশনের মতো? আনফিনিশড রেভলিউশন, কারণ এখন তারা তো এখন পর্যন্ত সমাধান দিতে পারে নাই যে এই ঐক্যমত্য কমিশনের এই যে সনদ, জুলাই সনদ, যে বাস্তবায়নের মোটিভটা কী হবে, মোটোটা কী হবে, কোন ধাপে এটা বাস্তবায়ন হবে। যেমন এখন পর্যন্ত এই যে উচ্চ কক্ষে যে পিআর, সেটা ঐক্যমত্য কমিশন সম্মত দিয়েছে যে হ্যাঁ ঐক্যমত্য মানে উচ্চ কক্ষে পিআর হবে, এটা জামাতে ইসলামী এবং অন্যদের দাবি। আবার প্রধানমন্ত্রী সরকার মানে দলীয় প্রধান হতে পারবেন না, এটাও ঐক্যমত্য কমিশন মেনে নিয়েছে এবং এটা তাদের পজিটিভ চিন্তার মধ্যে আছে। তার মানে বিএনপি যে 10টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেই নোট অফ ডিসেন্ট বিষয়গুলোকে ঐক্যমত্য কমিশন অ্যাড্রেস করে নাই। তার মানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওই পর্যায়েই আছে। আর অন্যরা যা যা দাবি দিয়েছে, এগুলো কি মেনশন থাকবে না? হ্যাঁ, মেনশন থাকবে। আর অন্যরা যা যা দাবি দিয়েছে সব দাবি কিন্তু মেনে নিয়েছে। এখন কালকে রাজনৈতিক দলের সাথে সর্বশেষ কিন্তু ঐক্যমত্য কমিশনটা কেন গঠিত হলো? ঐক্যমত্য কমিশন গঠন হলো, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, সেইটাকে একটা ডায়ালগ করে এক মুঠো চিনি এক মুঠো গুড় দিয়ে একটু ঘুটা দিয়ে একটা শরবত যদি বানানো যায়, সেই শরবতটা তো খাওয়াতে হবে। এই শরবতের মানে তাহলে এই যে এক্সারসাইজটা এতটা মাসের পর মাস হলো, রেজাল্ট কি তাইলে? এক্সারসাইজ আপনি যদি বলেন যে ঐক্যমত্য কমিশনের সফলতা কি, আমি বলবো ঐক্যমত্য কমিশনের সফলতা নাই, ঐক্যমত্য কমিশন ব্যর্থ হয়েছে। কারণ আমি একটা সনদ তৈরি করলাম, সেটা আমি শেষ করতে পারলাম না। নোট অফ ডিসেন্ট আমি অ্যাটেন্ড করে এই জায়গাটায় নোট অফ ডিসেন্ট উইথড্র করাইতে পারলাম না। সবাই তো সব বিষয়ে একমত হবে না, এটাও তো বুঝতে হবে। না, বাংলাদেশে কেন, কোথাও সবাই একমত হবে না, কিন্তু আমি একমত হওয়ার জন্য চেষ্টা করলাম কেন? হ্যাঁ, তাই তো, এটাও তো বোঝা মুশকিল। আমার তো দায়িত্ব না আমি সবাইকে একমত করব। বাংলাদেশের রাজনীতিতে কেন, পৃথিবীর সকল রাজনীতিতেই আপনি সব বিষয়ে একমত হবেন কেন? তাহলে কি এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে? নির্বাচনের সম্পর্কের যে বিষয়টা এখন বলা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদ, এটা সাংবিধানিক ভিত্তিটা কি হবে? সাংবিধানিক ভিত্তি বলতে কি বোঝায়? সাংবিধানিক ভিত্তি হলো যে এটা কি সংবিধানের মধ্যে থাকবে, সংবিধানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, নাকি সংবিধান এটা ছায়ায় চলবে, এই জায়গাটায় বাস্তবায়নটা কে করবে? এখন এই যে সাংবিধানিক ভিত্তি সংবিধানে থাকবে কিনা, সংবিধানের ঊর্ধ্বে উঠবে কিনা, আবার এনসিপির নেতারা বলছেন যে জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন হইতে হবে। তা জুলাই সনদের উপর ভিত্তি করে যদি নির্বাচন হয়, আবার আমার পাশাপাশি একটা সংবিধান আছে, তা আমি সংবিধান অনুযায়ী নির্বাচন করব নাকি আমি জুলাই সনদ অনুযায়ী নির্বাচন করব? জুলাই সনদের উপর যদি নির্বাচন আমি করি, সেটা আমার রেটিফাই করবে কে? এটার আইনগত ভিত্তিটা কি? আমি একটা কমিশনের একটা ড্রাফট করে একটা 8-10 পৃষ্ঠার একটা কাগজ আমি সরকারের হাতে দিলাম, সরকার সেটা বলবে যে এটা এক্সিকিউট হয়ে গেল। এটা তো এই পর্যায়ে তো এটা হয় না। এটা তো এমন না যে প্রজ্ঞাপন, যে রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী এই প্রজ্ঞাপন জারি করা হলো, সেই প্রজ্ঞাপন অনুযায়ী যে এই রাষ্ট্র চলবে। তার মানে কি এটা অনিশ্চয়তা থেকে গেল? আমি মনে করি যে এটা যতক্ষণ পর্যন্ত পরবর্তী গভর্নমেন্ট না আসবে এবং পরবর্তী গভর্নমেন্টের জাতীয় সংসদে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আলোচনা করে সর্বসম্মতভাবে এটা আইনের কাঠামোর মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদ, এটা কয়েকটা কাগজ ছাড়া আমি কিছু মনে করি না। অনেক অনেক ধন্যবাদ মঞ্জু, শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্য, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।